অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো পরিদর্শন করেছেন বহুল আলোচিত গোপন বন্দিশালা, যা আয়নাঘর নামেই পরিচিত। সাথে ছিলেন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য, দেশি বিদেশি গণমাধ্যম ও আয়নাঘর থেকে বেঁচে ফেরাদের কয়েকজন। বছরের পর বছর এই আয়নাঘরে বন্দী ছিলেন তারা। বিগত শেখ হাসিনার স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখতে যাকেই হুমকি মনে করা হতো তাদেরকেই নিয়ে আসা হতো এই গোপন বন্দিশালায়। কেউ কেউ বছরের পর বছর নির্মমতার সাক্ষী হয়ে বন্দি জীবন কাটিয়ে পরিবারের কাছে ফিরতে পারলেও অনেকেরই সেই সৌভাগ্য হয়নি। মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস আছে, সেটা থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিন্ত করার জন্য মনুষ্যত্ববোধ না, নৃশংস প্রতিটি জিনিস হয়েছে। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এদিকে আমাদের জগৎ, এদিকে আমাদের সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটা কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবত হাজির করে সেই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঘুরে নিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এগুলো মনে করে তাকে নিয়ে আসা হয়েছে। যাদের সৌভাগ্য হয়েছে, ভুক্তভোগী অনেকেই নিজের বন্দিশালা খুঁজে পেয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন। ইলেকট্রিক শকসহ ভয়াবহ নির্যাতনের নির্মম চিত্র তুলে ধরেন নিজেদের মুখেই। র‍্যাব ২ এর গোপন এই বন্দিশালায় যে দেখা যায় ছোট ছোট এই আয়নাঘরগুলিতে বছরের পর বছর গুম থাকা নিরপরাধ মানুষগুলোর আর্তনাদের ভয়াবহ চিত্র। অভিযোগ রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কালে ২০০৯ থেকে ২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৬০৫ জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। অন্য আরেকটি তথ্যে বলা হয়েছে ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশে ৩৪৪ জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় ৪০ জনকে, আর ৬৬ জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে। অজানা কত এটা তো আমরা জানি না, বলে যে এটা ৩,০০০-এরও বেশি। কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমারেখা দরকার, যেটা আমরা অজানা, কেউ প্রমাণ দিতে পারিনি। এই যে উদাও হয়ে গেছে, মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, বলছে আমার মা কোথায়, আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আজ ৯ বছর ধরে, ৯ বছর ধরে আমরা ৮ বছর, সে নিজেও ছিল ১১ বছর বয়সে ছিল, মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য। এবং এটা কঠিনতম যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এটি বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। এভাবে যদি আমাদের হয়, আমাদের সন্তানরা যদি এগুলো করে এবং তারা যদি এইরকম কাজ করতে পারে, যে মানুষের পক্ষে যেটা সম্ভব। একজন বলছিল ওই খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা হচ্ছে বড়, এরকম অবস্থা, মুরগিও নড়াচড়া যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়া কোনো জায়গা নেই। ওকে অবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর একই অবস্থা রাখা হয়েছে। এদিকে জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে সাবেক সরকার জুলাই অভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নৃশংস প্রতিটি ঘটনা ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত ও সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে করা হয়েছিল। বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক সরকারের নৃশংসতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে হাই কমিশনার এসব কথা বলেন। High Commissioner, please. Well, good morning to journalists in Geneva and good afternoon to those of you who are joining us from Bangladesh and the region. This has been an exceptionally important endeavor. On 14 August last year, Dr. Mohamed Yunus, the chief advisor of the interim government of Bangladesh, asked me to deploy a team to conduct an independent and impartial fact-finding into the human rights violations and abuses that took place between 1 July and 15 August of last year. I want to emphasize the importance of that invitation by Dr. Yunus.
committed serious and systematic human rights violations. These include hundreds of extrajudicial killings, extensive arbitrary arrest and detention, and torture and ill treatment, including of children, as well as gender-based violence, with the specific goal of suppressing the protests and keep the former government's grip on power. Women and girls were at the forefront of the early protests, and our report details they were specifically subjected to gender-based violence by security forces and Awami League supporters. There are reasonable grounds to believe that certain crimes against humanity have been committed, directed against protesters and their supporters. We also documented serious acts of revenge that private individuals committed against supporters of the former ruling party, police officers, and in some cases people belonging to minority and distinct religious groups in the immediate aftermath of the protests. Efforts to ensure accountability have begun, with many cases being lodged, including before Bangladesh's domestic International Crimes Tribunal. There are major challenges and deficiencies in the current legal system, and significant steps need to be undertaken to ensure compliance with international standards of due process and fair trial. My office is available to advise and support the government in addressing these issues. জুলাই অভ্যুত্থানে 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের প্রতিবেদনে বিক্ষোভ দমনে নৃশংসতা ও পদ্ধতিগত নিপীড়নের তথ্য ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ন্যায় বিচারের আহ্বান জানানো হয়েছে।